আজকে আলোচনা করব যে এপিকে ফাইল আপনার জীবনকে কতটা অনিশ্চয়তার মধ্যে ফেলতে পারে বা কতটা ভয়ঙ্কর প্রভাব আপনার জীবনে পড়তে পারে। আপনি এবার ভাববেন যে এপিকে ফাইল টাইল ভাই তো আমি ইউজ করি না, তাহলে ভিডিওটা স্কিপ করে গেলেও আমার চলবে। দাঁড়িয়ে যান। অ্যাকচুয়ালি আমাদের জীবনটা এখন যেটা হয়েছে সেটা হলো এপিকে ফাইলময়, সত্যি সত্যি। কারণ বেশিরভাগই আমরা যারা যারা মোবাইল ব্যবহার করি, বেশিরভাগই আমাদের যে অপারেটিং সিস্টেম থাকে সেটা হলো অ্যান্ড্রয়েড। হ্যাঁ, কেউ কেউ উইন্ডোজ ব্যবহার করে আর কেউ কেউ আইওএস ব্যবহার করে, অর্থাৎ যারা যারা অ্যাপেল ফোন ব্যবহার করে তারা আইওএস ব্যবহার করে, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে। এই ইউজারটাই কিন্তু সবচেয়ে বেশি, বিশেষত পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে। তাই ভাবলাম যে এপিকে ফাইলের খারাপ দিকটা নিয়ে ভিডিও হওয়াটা অত্যন্ত প্রয়োজন। তাই ভাবলাম এটা নিয়ে একটু আলোচনা করা যাক। অ্যাকচুয়ালি সবার আগে আমি যেটা বলবো যে এপিকে ফাইলটা কি, এটা হলো অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট। এ তো গেল অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট, ব্যাপারটা ফুল ফর্ম জেনে নিলাম। তাহলে তো প্রশ্ন আসতে পারে যে অ্যান্ড্রয়েডটা কি। অ্যান্ড্রয়েড হলো একটা অপারেটিং সিস্টেম। এবার অপারেটিং সিস্টেম বুঝতে হলে প্রথম জানতে হবে যে এই যে অপারেটিং সিস্টেম সেটা কোথা থেকে আসলো। দেখুন, কম্পিউটারে দু ধরনের সফটওয়্যার থাকে, একটা সিস্টেম সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারের মধ্যে কোনটা আসছে? অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কোনগুলো? অ্যান্ড্রয়েড হতে পারে, আইওএস হতে পারে, উইন্ডোজ হতে পারে, এগুলো হলো অপারেটিং সিস্টেম। এই যে অপারেটিং সিস্টেমটা অ্যাকচুয়ালি কী? এটা কম্পিউটারের বা মোবাইলের ম্যানেজারের মতো কাজ করে। এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তাহলে কোনগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার সোজা কথায় বলতে গেলে যেগুলো আপনার প্লে স্টোরে পাওয়া যায়, যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ডাউনলোড করেন প্লে স্টোর থেকে, সেগুলি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ধরুন একটা ওয়ার্ড ফাইল খুলবেন, এমএস ওয়ার্ড একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এমএস এক্সেলে কাজ করবেন, এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হোয়াটসঅ্যাপ একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ধরুন গেম খেলবো, এটা গেম খেলার জন্য আমার একটা অ্যাপসের দরকার, এই যে অ্যাপস, এটাও কিন্তু একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এইগুলোকে সঠিকভাবে যে তথ্য প্রদান করা, সেটাই কিন্তু কাজ অপারেটিং সিস্টেমের। আর অপারেটিং সিস্টেম কি করেছে, এই অ্যান্ড্রয়েড সে তার মতো করে তার কথা যে বুঝবে, তার সঙ্গে যার কোঅর্ডিনেশন ঠিকঠাকভাবে হবে, সেরকম টাইপেরই ফাইলকে কিন্তু সে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হিসেবে তার যেই পেরিফেরি আছে তার মধ্যে কাজ করতে দেয়। সে কিন্তু সবাই কাজ করতে দেয় না। তাই এবার আর বুঝতে অসুবিধা নেই যে অপারেটিং সিস্টেমের কাজ কি আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো, সেটাও আর বোঝার মনে হয় আর কোনো প্রয়োজন নেই। কারণ আমরা যেগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করি প্রত্যেকটাই তাহলে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এইগুলোর ফাইল এক্সটেনশন কি? এপিকে। আমি বলছিলাম না এপিকে কোথা থেকে আসলো সেটাই বোঝানোর জন্য এতক্ষণ ধরে বকবক করা। এবার প্রশ্ন আসতে পারে যে এপিকের অ্যাকচুয়ালি কাজটা কি। এপিকে অ্যাকচুয়ালি একটা ফাইল এক্সটেনশনের নাম। মানে এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো, সেগুলো বানাতে গেলে তার মধ্যে অনেক কিছু দরকার হয়। কোডিং দরকার হয়, রেফারেন্সেস দরকার হয়, ম্যানিফেস্ট ডাটা দরকার হয়, এরকম বিভিন্ন রকম জিনিস দরকার হয়। তো সেই সব জিনিসগুলো দিয়ে যেমন রান্নার সময় যেমন হয় না যে অনেক কিছু জিনিসপত্র মিশিয়ে রান্না করে সেটা পরিবেশন করা হয়, সেরকমভাবেই এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ হলো আমাদের কার্যসিদ্ধি করা। আমাদের যে অবজেক্টিভ আছে, যে ইন্টেনশন নিয়ে আমরা এইটা ডাউনলোড করলাম, সেটাকে আমাদের সামনে সঠিকভাবে এবং সহজভাবে আমাদের সামনে পরিবেশিত করার কাজটাই হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মানে যাকে দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের যেই প্রয়োজন, সেই প্রয়োজনে যাতে আমরা সেটাকে ব্যবহার করতে পারি, তার জন্যই কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন ধরুন আমি ভাবছি একটা গেম খেলি, তাহলে গেম খেলার জন্য একটা অ্যাপস ডাউনলোড করলাম, মানে কোনো একটা গেমিং অ্যাপস ডাউনলোড করলাম। যেই গেমটা খেলতে ইচ্ছা করছে সেই গেমটাকে ক্লিক করলাম, তারপরে আমার মতো করে গেম খেলে যাচ্ছি। ধরুন আমার হোয়াটসঅ্যাপ দরকার, আমি কোনো কন্ট্যাক্টে যাব, সেই কন্ট্যাক্টটা ক্লিক করলাম, কিছু লিখবো, পাঠাবো। এই যে আমি খুঁজলাম, এই যে আমি সেখানে কিছু লিখলাম, মানে লেখার একটা জায়গা আছে, তারপরে আমি সেন্ড করলাম, সেটা আস্তে আস্তে করে বিভিন্ন লেয়ার হয়ে সেটা সেখানে পৌঁছে গেল। এই যে ব্যাপারগুলো ঘটছে, প্রত্যেকটার পিছনেই কিন্তু কোডিং আছে। তো এই যে কোডিং, এই যে রেফারেন্সেস দিয়ে কোডিং করা হয়, বা এই যে ম্যানিফেস্ট ডাটা যেগুলো থাকে, এইগুলো বিভিন্ন রকম মিক্সড করে কিন্তু একটা ফাইল বানানো হয়, সেটাই হলো এপিকে ফাইল। তাই এই যে এপিকে ফাইল, এর মধ্যে কিন্তু দুষ্টু লোকরা কি করে, নিজেদের পছন্দ মতো কিন্তু জিনিসপত্র ভরে দেয়। সেই জিনিসগুলো কি অনেক সময় কিন্তু তাদের চুরি করার জন্য কিছু সংকেত দিয়ে রাখে। মানে অনেক সময় হয় না, ধরুন আপনি দরজাটা খোলা রেখেছেন, আপনার ঘরে কেউ খাটের নিচে লুকিয়ে আছে, ঘুমিয়ে পড়লেন, সে ইচ্ছা মতো জিনিসপত্র চুস করে চুরি করে দরজা খুলে বেরিয়ে গেল, কারণ আপনি দরজাটাকে আটকে রাখেন। সেরকমভাবেই অনেক সময় হয় কি, আমরা আমাদের যে অ্যান্ড্রয়েডের যেই পারমিশন দেওয়া থাকে, যে কোনো অ্যাপস যখন ডাউনলোড হয় তখন পারমিশন চাই। তো আমরা যদি পারমিশনটাকে সবসময় অন করে রাখি, তাহলে যখনই কোনো অপরিচিত অ্যাপস আসবে তখন সে আর আটকাবে না, কারণ তার তো দরজা আটকানো নেই।
যখনই আপনি দরজা আটকে রাখবেন তখন একটা কলিং বেলের দরকার হবে। কলিং বেল মারবে, আপনার যদি পছন্দ হয়, আপনার যদি মনে হয় যে এই মানুষটা আমার জন্য সেফ, তাহলে দরজা খুলবো। যদি মনে হয় আনসেফ, তাহলে দরজাটা খুলবো না, সে ওখান থেকেই ফিরে যাবে। সেরকমভাবেই যদি আমরা মোবাইলে আমাদের পারমিশনটা দিয়ে রাখি, তাহলে সে ঢুকে যাবে। আর যদি পারমিশন না থাকে, সে সেখান থেকে ফিরে যাবে। সেরকমভাবেই অনেক সময় আমরা কি করি, গুগলের প্লে স্টোর থেকে এই এপিকে ফাইলগুলো ডাউনলোড করি, ডাউনলোড করে আমরা আমাদের মতো করে ব্যবহার করি। এবার আপনি প্রশ্ন করতেই পারেন, এই যে আমি গুগল থেকে যে এপিকে ফাইলগুলো ডাউনলোড করছি, সেগুলো কতটা সেফ? কারণ আমি প্রথমেই তো বললাম, এপিকে ফাইল ভয়ঙ্কর, সেটা থেকে বিপদ আছে। তাহলে কি সব এপিকে ফাইল ভয়ঙ্কর, তার থেকে বিপদ আছে? না, মোটামুটিভাবে নেই। কারণ কি হয়, এই যে গুগল স্টোর থেকে বা এই যে প্লে স্টোর থেকে আমরা যে অ্যাপসগুলো ডাউনলোড করি, সেগুলো কিন্তু গুগল নিজের মতো করে তার ক্লাউডে একটা জায়গা তৈরি করেছে, যে বিভিন্ন রকম যারা অ্যাপস নির্মাণকারী সংস্থা আছে, মানে ক্রিয়েটার আছে, তারা সেখানে অ্যাপসগুলো দেয়, দিয়ে বলে যে আমরা এটা এখানে বিক্রি করতে চাই বা এগুলোকে আমরা ব্যবহারের উপযোগী করতে চাই, মানে যাতে ইউজাররা ব্যবহার করতে পারে। তাদের নানা রকম অ্যাডসের ব্যাপারে, ফ্রি অ্যাপ যেই অ্যাপসগুলো আছে তার মধ্যে নানা রকম অ্যাডের ব্যাপার থাকে, অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার থাকে, থার্ড পার্টির ব্যাপার থাকে, সেগুলো হয়তো গেলাম না আমি। মেন ব্যাপারটা হলো ক্রিয়েটাররা অ্যাপস বানাচ্ছে, বানিয়ে গুগলে ক্লাউডে দিচ্ছে, গুগল সেটাকে খুব মন দিয়ে পর্যবেক্ষণ করে, তাকে অ্যাসেসমেন্ট করে যে তার মধ্যে এমন কিছু লুকিয়ে নেই তো, এই যে কোডিং, ডাটা, ম্যানিফেস্ট, এই যে কঠিন কঠিন কথাগুলো বললাম, এর মধ্যে এমন কিছু নেই তো যেটা আমার যারা ইউজার, মানে যারা গুগলে ইউজার বা যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করে, তাদের মোবাইল থেকে তথ্য হাতিয়ে নিয়ে যেই মানুষটা বানিয়েছে, মানে ওই যে ক্রিয়েটার বানিয়েছে, তাকে ট্রান্সফার করে দেবে না তো? তথ্য চুরি করবে না তো? ব্যাংকিং ডাটা চুরি করবে না তো? তার রেপুটেশন কেমন আছে? তার মধ্যে এমন কিছু আছে কি যে সেটা ব্যবহার করতে পারে বা আপনাকে অসুবিধায় ফেলতে পারে, সেটা সে চেক করে নেয়। তার সেরকম সিস্টেম আছে। কিন্তু যখনই আপনি কোনো আনরেজিস্টার্ড সোর্স থেকে, মানে ধরুন কোনো ওয়েবসাইট থেকে, যেখানে আনরেজিস্টার্ড ওয়েবসাইট থেকে বা গুগলেরই এমন কোনো জায়গা থেকে আপনি পেজ থেকে কোনো কিছু ডাউনলোড করলেন, যেটায় HTTPS নেই, সেরকম ওয়েবসাইট থেকে, বা বিভিন্নভাবে আপনাকে কোনো বন্ধুবান্ধব লিঙ্ক পাঠালো, বললো যে এই গেমটা এই লিঙ্ক দিয়ে ডাউনলোড করে নে, বা এই ব্যাংকিং সফটওয়্যারটা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নে, আমি কিছু পয়েন্ট পাবো, আমার ঘরে কিছু পয়েন্ট আসবে, সেটা থেকে আমার কিছু লক্ষ্মী লাভ হবে, বা আমার কিছু পয়েন্ট থাকবে, সেটাতে আমার লাভ হবে। বিশেষ করে যারা এখনকার যুবক যুবতী বা বাচ্চা ছেলে মেয়ে, তারা কিন্তু এই মোবাইলের গেমগুলো ডাউনলোড করার জন্য বিভিন্ন বন্ধুবান্ধব লিঙ্ক পাঠায়, সেখান থেকে ডাউনলোড করে, কিছু স্কোর ফোর যোগ হয়। তো এই যে স্কোর যোগ হচ্ছে, সেটায় কার কি লক্ষ্মী লাভ হচ্ছে বন্ধুটির আমি জানি না, কিন্তু একটা কিন্তু রিস্ক থেকেই যায়। সেটা হলো, এই যে আপনি আনরেজিস্টার্ড জায়গা থেকে, এই যে আপনি অসুরক্ষিত জায়গা থেকে আপনি যে ডাউনলোড করছেন অ্যাপসগুলো বা ইনস্টল করছেন এপিকে ফাইলটা, সেটা কতটা সিকিউর, সেটা কিন্তু একটা পর্যবেক্ষণ করার বা সেটাকে বোঝার কিন্তু দরকার আছে। কারণ যদি আপনার মোবাইলে মালওয়্যার ঢুকে যায়, রামসামওয়্যার যদি ঢুকে যায়, যদি ট্রোজান হর্সের মতো সফটওয়্যার যদি ঢুকে যায়, ভাইরাসও কিন্তু একটা সফটওয়্যার, এটা জানেন তো? তো ভাইরাসও কিন্তু সফটওয়্যার। তো এরকম যদি কিছু একটা মোবাইলে ঢুকে যায়, তাহলে কী হবে? আপনার মোবাইলে ক্ষতিকারক সফটওয়্যারগুলো ঢুকে আপনার মোবাইলটাকে পুরোপুরি ক্যাপচার করে নেবে, পুরো কন্ট্রোলে নিয়ে নেবে, তারপরে ওর ইচ্ছা মতন আপনার মোবাইলটাকে, মানে আপনার সিস্টেমটাকে পরিচালিত করবে। ওর যে যে তথ্যগুলো দরকার, ধরুন আপনার কোনো প্রাইভেট ফটো আছে, আপনার কোনো প্রাইভেট ভিডিও আছে, বা আপনার কোনো ফটো ভিডিও যেগুলো যেগুলো আপনার মনে হতে পারে ওর যে ব্ল্যাকমেলিং করার জন্য আমার প্রয়োজন, এটা রাখলে পরবর্তীকালে একে ব্ল্যাকমেল করতে পারবো, সেরকমগুলো সে হাতিয়ে নিতে পারে। ওর যদি মনে হয় এই SMS গুলো ঢুকছে, ওটিপিটা আসছে, সেটাও আমার দরকার টাকা হাতানোর জন্য, সেটা সে কন্ট্রোল করে নিতে পারে। কারণ তার হাতেই তো পুরো মোবাইলটা, সে তো দেখতে পাচ্ছে। আপনি যেমনভাবে আপনার মোবাইলটাকে দেখছেন, কন্ট্রোল করছেন, ম্যানেজ করছেন, সেরকমভাবে ও কিন্তু সেটা করতে পারছে। কারণ কি, আপনি সেই পারমিশনটা দিয়ে দিয়েছেন, আর আপনার মোবাইলে লুকিয়ে লুকিয়ে ও কিন্তু ওর কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়াও আপনার ধরুন কোনো প্রোফাইল আইডি, আপনার পাসওয়ার্ড সব দেখতে পাচ্ছে। ও কিন্তু কিলগার সফটওয়্যার দিয়ে বা বিভিন্ন রকম ওর চুরি করার জন্য বানানো নানা রকম অ্যাপ্লিকেশান দিয়ে, হিডেন অ্যাপ্লিকেশান দিয়ে কিন্তু সেগুলো সব চুরি করছে। আপনি বুঝতেও পারছেন না, আপনার অলক্ষ্যে কিন্তু এগুলো পিছনে পিছনে ও করে বেড়াচ্ছে। আর আপনি যখন বুঝবেন, তখন দেখবেন আপনি নিঃস্ব হয়ে গেছে, আপনার অ্যাকাউন্ট খালি হয়ে গেছে, আপনি বড় আর্থিক ক্ষতির সম্মুখীন অলরেডি হয়ে গেছে। দেখুন, এ থেকে বাঁচতে গেলে কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হলো, আমি কখনোই, মানে নিজেকে নিজে বলতে হবে, আমি কখনোই অসুরক্ষিত জায়গা থেকে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করবো না, মানে এপিকে ফাইল ডাউনলোড করবো না। আর আমি কখনোই কোনো বন্ধুবান্ধব, পরিচিত অপরিচিত কেউ যদি কোনো আমাকে লিঙ্ক পাঠায়, সেটাতে আমি ক্লিক করবো না।
এরপর আপনার ঘরের দরজাটা সবসময় বন্ধ রাখুন। মানে অ্যান্ড্রয়েডের যেই জায়গাটা আছে, অ্যান্ড্রয়েডের প্লে স্টোর ছাড়া অন্য কোনো জায়গা থেকে, সোর্স থেকে যদি আপনি সফটওয়্যার ডাউনলোড করেন, মানে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডাউনলোড করেন বা এপিকে ফাইল ডাউনলোড করেন, সবসময় সে কিন্তু দরজাটা আটকাবে এবং জিজ্ঞাসা করবে যে আপনি কি সত্যি সত্যি পারমিশন দিচ্ছেন, আপনি কি শিওর এটা আপনার সিস্টেমের জন্য হার্মফুল না। এই পারমিশনটা আপনার যদি অন করা থাকে, এই দরজায় যদি তালাটা না দেওয়া থাকে, তাহলে কিন্তু যে কেউ আপনার দরজা ভেদ করে ঢুকে যাবে, ঘরের জিনিসপত্র নিয়ে পালাবে। তাই দরজাটাকে বন্ধ করতে রাখতে হবে, পারমিশন দেওয়া যাবে না। এছাড়াও দেখবেন অনেক সময় আমরা কি করি, ওয়েবসাইটে যাই, নেটে সার্চ করি, সার্চ করে কোনো জায়গা থেকে একটা ফেসবুকের মতো দেখতে, ব্যাংকিং সফটওয়্যারের মতো দেখতে, মানে এসবিআই বা অ্যাক্সিস বা আইসিআইসিআই বা এরকম টাইপের ব্যাংকের মতো একদম ও দেখতে, খুব মন দিয়ে যদি খুব ভালোভাবে খেয়াল না করলে বুঝতে পারবেন না, একদম ওরকম দেখতে, ওরকমই সেম লোগো, ওরকম অ্যাপস আমরা ডাউনলোড করে নিই। তো এই যে আপনি অসুরক্ষিত জায়গা থেকে অ্যাপসগুলো ডাউনলোড করছেন, ফেসবুকের মতো দেখতে, হোয়াটসঅ্যাপের মতো দেখতে মতো, ওটা কিন্তু আদতে নয়। তাই একটু শিওর হয়ে নেবেন যে আমি যেই অ্যাপসটা ডাউনলোড করছি অসুরক্ষিত জায়গা থেকে, সেটা কি সত্যি সত্যি আমার মোবাইলের জন্য, মানে আমার অ্যান্ড্রয়েডের জন্য উপযোগী না উপযোগী না। কারণ প্লে স্টোর ছাড়া কোনো জায়গা থেকে আপনি যখনই কোনো অ্যাপস ডাউনলোড করবেন, তখনই কিন্তু আপনি একটা রিস্কি জোনে চলে গেলেন, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ সেটা কিন্তু কোনো ভেরিফাই হয়নি। এই যে ওয়েবসাইটগুলোতে বা বিভিন্ন অ্যাপস আপনি দেখছেন, ওরকমই দেখতে, গুগলই তো, গুগল ক্রোমই তো, মনে হচ্ছে যে এটা তো ফেসবুকই, এটা তো হোয়াটসঅ্যাপই, এটা তো অ্যাডোবে রিডারই, এটা তো সেই পাবজি, সেই ফ্রি ফায়ার আপনার মনে হচ্ছে, কিন্তু আদতে কি, সেটা একটু শিওর হয়ে নেবেন। আর আমি একটা কথা বলবো, কখনোই এরকম অসুরক্ষিত জায়গা থেকে আপনি অ্যাপস ডাউনলোড করবেন না। এতে সর্বস্ব হারাতে পারেন, সঙ্গে সঙ্গে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি, ফটো, ভিডিও, আপনার ব্যক্তিগত চ্যাটস, মেসেঞ্জার চ্যাটস হোক, এসএমএস হোক, প্রত্যেকটা জিনিসই কিন্তু ওদের কন্ট্রোলে চলে গেল, তখন কিন্তু চাইলেও পারবেন না সেটাকে চেঞ্জ করতে। অনেক সময় এরকম হতে পারে আপনার ইমেলের পাসওয়ার্ড চেঞ্জ করে দিল, পুরোটাই আপনার কন্ট্রোলের বাইরে চলে গেল, সেই ইমেল ইউজ করে নিজের মতো করে কাজ করে গেল, নিজের স্বার্থসিদ্ধি করে গেল। মাথা কুটলেও কিন্তু সেটাকে আর রিস্টোর করতে পারবেন না, কারণ দেখবেন ও ওর মতো করে সব চেঞ্জ করে দিয়েছে। তাই বলবো যে এগুলো থেকে সবসময় সাবধানে থাকবেন। আরেকটা কথা, যখনই আপনি কোনো মোবাইল ফরম্যাট করবেন, সেটা অনলাইন করুন, অফলাইন করুন, কি করুন আমি জানি না, সবসময় কিন্তু একটা সুরক্ষিত জায়গা থেকে করবেন। ফরম্যাট করার পর আবার নতুন করে রিইনস্টল যখন করবেন, সেটা কিন্তু এটা রেজিস্টার্ড সার্ভিস সেন্টার থেকেই করবেন। মানে আমি বলছি যে যদি স্যামসাংয়ের মোবাইল হয়, স্যামসাংয়ের সার্ভিস সেন্টার থেকে করুন, যদি অপোর ফোন হয়, অপোর সার্ভিস সেন্টার থেকে করুন, যে কোনো মোবাইলের সার্ভিস সেন্টার থেকে কিন্তু করবেন, সেটা রেজিস্টার সার্ভিস সেন্টার থেকে করবেন। কখনোই কোনো পাড়ার দোকান বা পরিচিত এখানে ওখানে, এই মার্কেট ওই মার্কেট, না বলছি না, এসব জায়গা থেকে করবেন না। হয়তো খরচাটা একটু কম হয়, কিন্তু মোবাইলের মধ্যে তারাও যে কিছু ভরে দেয়নি, তার গ্যারান্টিটা কে দেবে? আপনি তো বুঝতেও পারবেন না, দেখবেন আপনার যে ওয়েসটা ডাউনলোড হচ্ছে তার সঙ্গে সঙ্গে আরও হয়তো কিছু একটা ঢুকিয়ে দিয়েছে। আজকাল সব কিছু হয়। তাই আমি বলবো সবসময় একটা সুরক্ষিত জায়গা থেকে সেগুলো ইনস্টল করার চেষ্টা করবেন। আর একটা কথা, সেটা হলো আপনি কীভাবে বুঝবেন যে আপনার মোবাইলটা ঠিকঠাক নেই, কেউ কন্ট্রোল করেছে বা কারো কন্ট্রোলে চলে গেছে, কেউ সেটাকে ম্যানেজ করছে নিজের মতো করে। কীভাবে বুঝবেন? দেখুন, মোবাইলের জেনারেলি টেম্পারেচারটা বেড়ে যাবে, কারণ সবসময় ইউজ হবে তো, আপনার পিছনেও সেগুলো ব্যবহার করছে, এটা একটা ব্যাপার, টেম্পারেচার বেড়ে যাবে। 2 নম্বর দেখবেন ব্যাটারিটা যেরকমভাবে আপনার শেষ হচ্ছিল আস্তে আস্তে করে, ব্যাটারির চার্জটা আস্তে আস্তে করে দেখবেন ব্যাটারিটা আস্তে আস্তে করে চার্জ খুব কম সময়ের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। মোবাইলটা দেখবেন যেরকমভাবে আপনি ব্যবহার করেন, আপনার কথা মতো চলছে না, বিভিন্ন রকম আনইউজুয়াল অ্যাবনর্মাল মুভমেন্ট করছে, ফাইলপত্রগুলো ডিলিট হয়ে যাচ্ছে, এক্সট্রা অনেক ফাইল অ্যাবনর্মালি সেগুলো গ্রো করছে, মানে নতুন করে অ্যাবনর্মালি কিছু ফাইল ক্রিয়েট হচ্ছে। ইভেন কিছু অ্যাপসও দেখবেন নতুন নতুন করে, যেগুলো আপনি ইনস্টল করেননি সেগুলোও দেখবেন আপনার মোবাইলে কি একটা ইনস্টল করে দিয়েছে। বিভিন্ন রকম অ্যাপস দেখবেন ইনস্টল হচ্ছে। আপনার মোবাইলটা দেখবেন সব সময় বা অনেক সময় দেখবেন ক্যামেরাটা অন হয়ে আছে, মানে ক্যামেরার ডান দিকে সাইনটা দেখবেন আলোটা চলছে, বা দেখবেন আপনার মোবাইলে অডিওটা কি একটা অন করে দিয়েছে, দেখবেন আপনার মোবাইলে কিছু স্ক্রিনশট, কিছু ফটো বা কিছু ডিলিট হয়ে গেছে, বা কিছু নতুন জিনিস চলে এসছে। আপনার ইমেলে দেখবেন কিছু মেসেজ সেন্ড হয়েছে, কিছু মেসেজ ড্রাফটে আছে। মানে আপনি যেগুলো করছেন না, সেরকম কেউ আপনার অলক্ষ্যে আপনার মোবাইলটাকে কেউ ইউজ করছে, এগুলো কিন্তু একটা বোঝার জায়গা।
এছাড়াও দেখবেন আপনার মোবাইলে র্যামে যেমন আমরা চেক করি, র্যামটাকে ক্লিয়ার করি, কারণ অনেক সময় অনেক সিস্টেম আমরা যখন আমরা পেজ খুলে ফেলি তখন আমরা ওটাকে ক্লিয়ার করে দিই। তো সিস্টেমে যেই র্যামে দেখবেন অনেক পেজ আপনি খোলেননি, দেখবেন একা একা খুলে আছে। অনেক ফটোর জায়গায় গ্যালারি দেখবেন খুলে আছে, ব্যাঙ্কিংয়ের ওয়েবসাইটগুলো খুলে আছে, ব্যাঙ্কিংয়ের যে অ্যাপসগুলো আছে সেগুলো খোলা আছে। এছাড়াও দেখবেন আপনি যেগুলো ঘাটেননি সেরকম কিছু খোলা আছে, কারণ ও কী করছে, ওর মতো করে ওটাকে ব্যবহার করছে। তাই এরকম আনইউজুয়াল কিছু মুভমেন্ট আপনি মোবাইলে দেখছেন, সেগুলোতে কিন্তু আপনাকে সাবধান হতে হবে এবং আপনাকে পুলিশের সঙ্গে কথা বলতে হবে, মানে পুলিশ স্টেশনে যেতে হবে, কথা বলতে হবে এবং তাদের পরামর্শ মতন পরবর্তী পদক্ষেপ নিতে হবে। যদি তারা পরামর্শ দেয় যে মোবাইলটাকে ফরম্যাট করুন, ফরম্যাট করে রিইনস্টল করুন, তবে অবশ্যই কোনো রেজিস্টার্ড সার্ভিস সেন্টার থেকে সেটাকে রিইনস্টল করাবেন, মানে সফটওয়্যারটাকে রিইনস্টল করাবেন। আর সবসময় সজাগ থাকবেন, আর মনে রাখবেন সবসময় প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তো এটা কিন্তু সবচেয়ে বড় মন্ত্র, ভালো থাকার, নিজেকে ভালো রাখার সব দিক দিয়ে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের মনে হয় যে এই টপিকটা সবার সঙ্গে শেয়ার হওয়ার প্রয়োজন, সবাই জানুক, জানলে হয়তো বড় আর্থিক গতির থেকে সবাই নিজেদের বাঁচাতে পারবে। এবং শুধু আর্থিক গতি নয়, যদি আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি, ফটো এগুলো নিয়ে যদি কেউ অন্য জায়গায় ছড়িয়ে দেয় বা ছড়িয়ে দিয়ে দেওয়ার ভয় দেখিয়ে যদি আর্থিকভাবে আপনাদের এক্সটর্ট করার চেষ্টা করে, এগুলোকে আটকানোর জন্যই কিন্তু বানানো এই ভিডিওটা। তাই আমি বলবো সবার মধ্যে ভিডিওটা যতটা পারবেন, বন্ধু, কলিগ, পরিবারের লোকজন সবার মধ্যে এটাকে শেয়ার করে দিন, কারণ শেয়ার করতে কিন্তু পয়সা লাগে না, হৃদয়ের দরকার হয়। হৃদয়টাকে একটু চাঙ্গা করুন আর সবাইকে সজাগ করুন। আজকে এখানেই শেষ করছি। আগামী দিনে আর নতুন নতুন টপিক নিয়ে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার।